অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। বহুমুখী পণ্য সংকটে দেশের রপ্তানি বাজার। জুলাইয়ে পোশাক খাতে আয় $400 কোটি বিপরীতে চামড়ায় 13 কোটি। কুড়িয়ে চলছে পাটজাত শিল্প, বৈচিত্র্য আনার পরামর্শ। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 84তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানববন্ধনা ছিল রবি ঠাকুরের সৃষ্টির মূল মন্ত্র। আলো অন্ধকারময় জগতে এখনও নিবিড় তার বোধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে। আগে এদিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে মঙ্গলবার রাত 8:20 জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে নানা মহলে জল্পনা, ভাষণে আসতে পারে নির্বাচন কেন্দ্রিক সুস্পষ্ট ধারণা। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে প্রত্যাশা মাফিক ডক্টর ইউনূসের 35 মিনিটের ভাষণের বড় অংশ জুড়েই ছিল ভোট কেন্দ্রিক প্রসঙ্গ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চিঠি পাঠাবেন প্রধান নির্বাচন কমিশনারকে। ইতিহাসের স্মরণীয় ভোট উৎসবের জন্য শুরু হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়োজন। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ফেব্রুয়ারি যে খুব বেশি দেরি নয় সে কথাও মনে করিয়ে দেন ডক্টর ইউনূস। তাই নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন আর ভোটদান ব্যবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে আহ্বান জানান অংশীজনদের প্রতি। নির্বাচন আসছে, যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, ভোট নিয়ে কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়, নির্বাচনের দিন থাকবে ঈদ উৎসবের মতো আনন্দ। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার
আমানুল্লাহপুর আবুল খায়ের চেয়ারম্যানের বাড়িদাদা নামক স্থানে। এই স্থানে আজ ভোর 5:30টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, যেটি আমরা স্থানীয়ভাবে এবং ফায়ার সার্ভিস সূত্রে জানতে পেরেছি। ঢাকা এয়ারপোর্ট থেকে একজন ওমান প্রবাসী, যার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার চৌপল্লী গ্রামে, তিনি রাত 1:30টার দিকে একটি মাইক্রোবাস যোগে তার পরিবারের অন্যান্য সদস্যরা সহ যখন নোয়াখালী অতিক্রম করে লক্ষ্মীপুরের যাচ্ছিল, ঠিক লক্ষ্মীপুরের আগেই বেগমগঞ্জ চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার যে চেয়ারম্যান ঘাট নামক এখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ওয়াবদার খালে পড়ে যায়। এই খালে পড়ে যাওয়াতে এখানে চালক যদিও এবং প্রবাসী বেঁচে গেলেও ওই পরিবারের সদস্যরা প্রায় 7 জন মারা যায়। আমাদেরকে স্থানীয় ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক আছেন ফরিদ আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ঘটনাস্থলে ফয়জুন নেসা এবং 80 বছর বয়স খুরশিদা বেগম, কবিতা, লাভলি এবং রেশমি মিম, লামিয়া, এই 3 জন শিশু সহ মোট 7 জন মারা যায়। এখানকার স্থানীয়রা জানালেন যে ওই মাইক্রোবাসটি ছিলেন ওই চচ্চামিটার আকবর নামে একজন চালক। সেই আকবর এই প্রবাসীদেরকে নিয়ে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার পরে চৌমনি ফায়ার সার্ভিস তারা প্রথম খবর পেয়েছেন। চৌমনি ফায়ার সার্ভিস এসে তারা এখানে উদ্ধার কাজ শুরু করেন। পরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ তারা এখানে আসেন। আসার পরে এই রেকার দিয়ে এই গাড়ির যে গাড়িটি খালে পড়ে যায় সেখান থেকে গাড়িটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাতে তাদেরকে নিয়ে যায়। তো এদিকে পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে নিহত যারা হয়েছেন এদের মাঝে 2 জনকে তারা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেয়েছেন। বাকি 5 জনকে তারা পরিবারের সদস্যরা নিজ নিজ গ্রামে নিয়ে গেছেন। পুলিশ এখন ওই ঘটনার মূল প্রতিটি রাতের সন্ধান নেওয়া হচ্ছে। তা এই ছিল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এরই মধ্যে এই মামলায় গ্রেফতার 6 জন আসামি, যার মধ্যে 2 জন সরাসরি আবু সাইদকে হত্যার সঙ্গে জড়িত, এসআই আমির হোসেন এবং খোকন সুজন চন্দ্র রায়, এই 2 জন রয়েছেন। এবং এর আগে আমরা দেখেছি যে এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আবু সাইদকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে ফুটেজ দেখেই এই 30 জনকে শনাক্ত করা হয়েছে। আর আসামি যেহেতু 30 জনের মধ্যে 24 জন পলাতক রয়েছেন। প্রধান আসামি করা হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারও এই মামলায় আসামি রয়েছেন, তারা পলাতক রয়েছেন। অর্থাৎ এই মামলায় 24 জন আসামি পলাতক রয়েছেন আর 6 জন আসামি কারাগারে রয়েছেন। যারা পলাতক আসামি রয়েছেন 24 জন, তাদের পক্ষে 4 জন রাষ্ট্রীয় টাকায় রাষ্ট্রীয় খরচে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। তারা এই 24 পলাতক আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এবং সেই আবেদনের বিষয়ে আজকে আদেশ দেওয়া হবে। আর যারা কারাগারে রয়েছেন তাদের আইনজীবী, বিশেষ করে বেরোবির যে প্রক্টর শরীফুল ইসলাম, তার আইনজীবীও তাকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। অর্থাৎ 6 জন আসামি যারা গ্রেফতার রয়েছেন তারা অব্যাহতি চেয়ে একটি আবেদন করেছেন, সেটির শুনানি হয়েছে। সব কিছু মিলেই আজকে এই 30 আসামির বিচার শুরু হবে কি হবে না সে বিষয়ে আদেশ দেওয়া হবে এবং আসামিদের তরফ থেকে যে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে সে বিষয়ে আদেশ দেওয়া হবে। আর আজকে যদি অভিযোগ গঠন হয়ে যায় এরপরে ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণের একটি দিন ধার্য করবেন। এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2-এর আজকের খবর। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। 3য় দিনের মতো সাক্ষ্য দেবেন। আমরা প্রসিকিউশনের তরফ থেকে জানতে পেরেছি আজকেও 2 জন সাক্ষী সাক্ষ্য দেবেন। এর মধ্যে একজন সাংবাদিক রয়েছেন এবং একজন আহত রয়েছেন। এবং আজকে যদি 2 জন সাক্ষ্য হয়ে যায় তাহলে শেখ হাসিনার মামলায় মোট 5 জনের সাক্ষ্য গ্রহণ এবং জেরা সম্পন্ন হবে। এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি প্রত্যাশা করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা রংপুরের আবু সাইদ হত্যা মামলা এবং চাংখারপুলের হত্যা মামলা এবং আশুলিয়ায় যে 6 লাশ পড়ানোর মামলা, এই 4টি মামলার বিচার কাজ সম্পন্ন করা যাবে। এখন যে গতিতে ট্রাইব্যুনালের বিচার কাজ এগুচ্ছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। সময় সংবাদে আরও থাকছে।
রাজশাহীতে চাঁদাবাজদের একটি তালিকা সামাজিক মাধ্যমে ভাইরাল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। তালিকাভুক্তরা সংগঠনের নয়, দাবি জামায়াতের। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে সরকার পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষকদের সঙ্গে রাষ্ট্রপতি ও ৩ বাহিনী প্রধানের বৈঠকেই চূড়ান্ত হয়েছিল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। দীর্ঘ এক রক্তাক্ত জুলাই পেরিয়ে ক্যালেন্ডারের পাতা তখন ফিরেছে আগস্টে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর বিজয় উল্লাসে মাতোয়ারা গোটা জাতি। তখন সামনের দিনে কে বা কারা ধরবেন রাষ্ট্রের হাল, এমন প্রশ্ন জনমনে। সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এমন অবস্থায় ঘোষণা আসে রাষ্ট্র চালাবে অন্তর্বর্তী সরকার। 6 আগস্ট ভোরে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় সরকারের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। এদিকে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। এর আগেই রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ইন্টারিম গভর্নমেন্ট জিনিসটা আসলে এই সাবকন্টিনেন্টের জন্য খুব তো নতুন, এর আগে কখনো হয়নি। ফলত এটা কিভাবে ফাংশন করবে, কিভাবে ওয়ার্ক করবে, এই জিনিসটারও জন্য প্রপার একটা গাইডলাইন বা বেস আমাদের কাছে ছিল না। 6 আগস্ট সন্ধ্যায় দেশের পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী আন্দোলনের 13 সমন্বয়ক। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান। দীর্ঘ বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে চেয়েছেন, ডক্টর ইউনূসকে অনেকে চান নাই, এটা আপনি হয়তো সম্ভবত জানেন। ফলে তাকেও অনেকটা আপনি বলবেন যে আবার পাল্টা ক্যাম্পেইন করে তিনি সবচেয়ে এই মুহূর্তে তাকে আমাদের দরকার, এই কথাগুলো আর্গুমেন্ট করতে হয়েছে। গণ ঐক্য তো ছিলই, জনগণ তো ঐক্যের ভিত্তিতে শেখ হাসিনাকে উৎখাত করেছে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী। গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের 72 ঘন্টা পর দায়িত্ব নেয় নতুন সরকার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তারা তার ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন বলে জানান যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন। 5 আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে বসেছেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বাংলাদেশ বিমানের 11:15টার একটি ফ্লাইটে কক্সবাজারে অবতরণ করেন এনসিপির নেতারা। কিছুক্ষণ পর দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যম পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে খবর প্রচার করে। এমন পরিস্থিতিতে কক্সবাজারের বৈঠকের খবরটি ভুয়া বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হাই কমিশনারের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। তিনি মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। জুলাইয়ে যেখানে $400 কোটি রপ্তানি আয় ঘরে তুলেছে তৈরি পোশাক খাত, সেখানে $13 কোটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চামড়া শিল্প। আর নামমাত্র আয় করে যেন বিশ্ববাজারে খুঁড়িয়ে চলছে পাট, প্লাস্টিক, হোম টেক্সটাইল। এদিকে স্বাধীনতার 5 দশক পর যেন বিশ্ববাজারে সবে পথ চলা শুরু করেছে সম্ভাবনার বাইসাইকেল, ওষুধ আর আসবাবপত্র শিল্প। রপ্তানি পণ্যে বৈচিত্র্যহীনতার কারণ হিসেবে পোশাক শিল্পের ওপর বেশি নির্ভরতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আর রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতির অভাবকে সামনে আনছেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
বছর ব্যবধানে 24.5% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল জুলাইয়ে $396 কোটি 27 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে তৈরি পোশাক খাত, যা মোট রপ্তানি আয়ের 83%। পোশাক শিল্পের রপ্তানি আয় যখন ছুঁই করছে 400 কোটির ঘর, তখন দ্বিতীয় অবস্থানে থাকা চামড়া শিল্পের রপ্তানি আয় মাত্র 12 কোটি 74 লাখ ডলার। তৈরি পোশাক ও চামড়ার পর আর কোনো খাতের রপ্তানি আয় পার হয়নি 10 কোটি ডলারের গণ্ডি। 6 কোটি 81 লাখ ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে হোম টেক্সটাইল। 5 কোটি 82 লাখ ডলার রপ্তানি আয় ঘরে তুলেছে চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল পণ্য। 5 কোটি 54 লাখ ডলার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাট শিল্প। বাণিজ্য নীতিতে আমরা যথেষ্ট পরিমাণে পণ্যের ডাইভার্সিফিকেশন করতে পারি নাই, এটা যেমন সত্যি কথা। এটার সঙ্গে যোগ ছিল আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, আমাদের জন্য সবচেয়ে লুক্রেটিভ ছিল হচ্ছে রেডিমেড গার্মেন্টসে যাওয়া, এবং সেখানে আমরা অতিমাত্রায় কনসেন্ট্রেট করেছে। জুলাইয়ের রপ্তানি আয়ের হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে চামড়ার জুতা স্যান্ডেল বাদে অন্যান্য পাদুকা শিল্প। তুলা ও তুলার সুতা কাপড় থেকে এসেছে সপ্তম শীর্ষ রপ্তানি আয়। বড় সমস্যা হলো যে এটার মধ্যে স্ট্যাবিলিটি নাই। ছোট ছোট সেক্টরে দেখেছি হঠাৎ হয়তো একটুখানি বেড়েছে, আবার একটু কমে যাচ্ছে, কোনো বছর 2-3 বছর যদি বাড়ে আবার একটু কমে যায়, তার মানে হলো আমার বাজারটা আমি ধরে রাখতে পারছি না এরকমভাবে। প্রায় 700 কোটি ডলারের বিশ্ববাজারে গেল জুলাই মাসে মাত্র 40 লাখ ডলার রপ্তানি আয় ঘরে তুলেছে এবারের বর্ষপণ্য আসবাবপত্র। উদ্যোক্তারা বলছেন রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতি না থাকায় বাজার ধরতে পারছেন না তারা। এত বড় একটা মার্কেট, সেই মার্কেটে আমরা যদি ঢুকতে হয় তাহলে আমাদেরকে ওইভাবে আসলে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। এই ইম্পোর্ট প্রোডাক্টগুলোর যেই প্রাইস, যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না। সম্ভাবনাময় ওষুধ শিল্পের রপ্তানি আয় বছর ব্যবধানে 61.85% বেড়ে জুলাইয়ে 1 কোটি 90 লাখ ডলার হলেও নেই শীর্ষ 10-এ। শীর্ষ 10-এর বাইরে থাকা বাইসাইকেলের রপ্তানি আয় গেল জুলাই মাসে হয়েছে 1 কোটি 21 লাখ ডলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আজ 22শে শ্রাবণ, বাঙালির চিন্তা ও মননের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যকে নানা বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে সাজিয়েছেন। 1941 সালের শ্রাবণের এক দুপুরে বিদায় নেন রবি। জীবনভর প্রেম আর প্রকৃতির বন্দনা করা এই কবির বিপুল সৃষ্টির মাঝে মানুষই ছিল তার মূল মন্ত্র। গল্প, উপন্যাস, কবিতা কিংবা গানে জীবনের নানা আয়োজনে সাজালেও তার সৃষ্টির মাঝেই কোথায় যেন বলে গেলেন সব শেষ, কিছুই থাকে না আর। এই সত্যটুকু মেনে নিয়ে আজও সমাজ কিংবা মানবিক সংকট রবি পরমাশ্রয়। আলো অন্ধকারময় জগতে এখনো স্বপ্নের চেয়ে নিবিড় তার বোধ। বিচিত্র ছলনায় নিষিদ্ধ করা হলে তিনি মুদ্রিত হয়ে যান হৃদয়ের কাব্যগ্রন্থে। জীবনের যত অনুভব তার সবটুকুই স্পর্শ করেছেন সৃষ্টিতে। এক অসীম প্রেমের আকুতি, অন্তহীন বিরহ বেদনার নির্লিপ্ত প্রতিচ্ছবি এঁকেছেন তিনি ধ্যান মগ্নতায়। বাংলার মাটি জলে প্রেম, প্রকৃতি আর মানব বন্দনায় সকলের মাঝে নেমে এসে কিরণ ছড়িয়েছেন রবির সমান তীব্রতায়। সময়ের ব্যবধানে রবীন্দ্র মানুষে রূপান্তর ঘটলেও সবকিছুর মাঝেই স্পষ্ট হয়ে আছে মানবতার সুর। রাষ্ট্র নয়, দল নয়, তার চেতনার কেন্দ্রে ছিল মানুষ। তাই প্রশ্ন তুলেছেন বারবার, ধর্ম, বর্ণ, শ্রেণী এই বিভাজনের শেষ কোথায়? রবীন্দ্রনাথ নিজে তার গানে, কবিতায় বারবার বলছেন যে এই পৃথিবীতে চিরকাল বাঁচতে চাই। পৃথিবী খুব সুন্দর, আমার নিজের জীবন এবং চারপাশে অন্য মানুষদের জীবন অসাধারণ সুন্দর। এর মধ্যে অনেক অন্যায় আছে, অবিচার আছে এবং অনেক মানুষের কষ্ট আছে। এই কষ্ট গোটা মানব জাতি এবং প্রত্যেকটা জাতি যদি সচেতনভাবে চেষ্টা করে জীবন ভাবনা, জীবনের রহস্য এইগুলি ভালো এবং সুন্দর হয়ে উঠছে। এক অন্তহীন জীবন বাসনার স্বপ্ন রচনা করে 22শে শ্রাবণের দ্বীপ্রহরে বিদায় নেন অনন্ত বাসনার রবি। জীবন মরণের সীমানায় দাঁড়িয়ে তার আকুণ্ঠ উচ্চারণ, সব শেষে কিছুই থাকে না আর। ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। যাহা ছিল
নিয়ে গেল। ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় 100 জন। স্থানীয় সময়ে মঙ্গলবার উত্তরাখণ্ডের ধারালি গ্রামে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। পানির তীব্র স্রোতে ভেসে যায় বাড়ি ঘর সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত উদ্ধার অভিযান শুরুর নির্দেশনা দিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যাচ্ছি তার কাছে। এশিয়া কাপকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যে ধরনের প্রস্তুতি শুরু করার কথা ছিল তার আয়োজন কিন্তু আজকে শুরু হয়ে গেল ক্রিকেটারদের এই ক্যাম্পে রিপোর্টিং করার মাধ্যমে। আজ সকাল 8টা নাগাদ তাদের যে বিরতি ছিল সেই বিরতি শেষে তারা এখানে রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্টিংয়ের পরপরই তাদেরকে একটা ফিটনেস টেস্ট বিসিবির যে ফিজিও রয়েছে নাথান ক্যালি, সেই নাথান ক্যালির অধীনে নেওয়া হয়েছে এবং সেখানে ফিটনেস ক্যাম্পের যে 25 ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু তাদের ফিটনেস টেস্ট দিয়েছেন। এছাড়াও তাদের বাইরের টেস্ট দলের 4 সদস্য অর্থাৎ মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাইফ হাসান সহ 4 ক্রিকেটার তারাও তাদের ফিটনেস টেস্ট দিয়েছেন। তবে এই দলের ক্যাম্পে থাকা যে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের যে 5 জন ক্রিকেটার তারা কিন্তু আজকের এই ফিটনেস টেস্ট দেননি। তারা আগামীকালকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তাদের প্রথম বহর টপ এন্ড টি20 সিরিজ খেলতে যাবে। এরপরে আরও একটা বহর অর্থাৎ 2 ভাগে ভাগ করে তারা এ দলের ব্যানারে অস্ট্রেলিয়াতে সেই সিরিজটি খেলতে যাবে এবং সেই সিরিজকে সামনে রেখে আজকে সেই দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বেলা 1টা নাগাদ সংবাদ সম্মেলনে কথা বলবেন এবং তাদের লক্ষ্যের কথা জানাবেন এবং সেখানেও কিন্তু তারা নিজেদেরকে একটা প্রস্তুত করার মঞ্চ পাচ্ছেন এই এশিয়া কাপকে সামনে রেখে। গতকালকে বিসিবি থেকেও বলা হয়েছে টপ এন্ড টি20 পারফরমেন্স দেখেও আসলে এশিয়া কাপের স্কোয়াডে বিসিবি একটা পরিবর্তন আনতে পারে। এর পাশাপাশি নেদারল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তাদের ম্যাচ প্রিপারেশনটা বজায় রাখবে। আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে। সেখান থেকে সহকর্মী সাব্বির মিথুন এশিয়া কাপের সর্বশেষ জানাচ্ছিলেন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।